হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো আপনারা আমাকে ঘৃণা করবেন, অথবা কেউ কেউ হয়তো আমার পরিস্থিতির গভীরতা বুঝতে পারবেন। জীবনের এমন এক মোড়ে আমি দাঁড়িয়েছিলাম, যেখানে নৈতিকতা আর বাস্তবতার বেড়াজাল ছিনে গিয়েছিল। গল্পটা শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী গল্পগুলো মিস না করেন। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। আমার বিয়ে হয়েছে প্রায় ৩ বছর। আমার স্বামী সুমন ও পেশায় একজন বেসরকারি চাকরিজীবী। মধ্যবিত্ত পরিবার, তবে অভাব নেই। শ্বশুর, শাশুড়ি, সুমন আর আমি, এই আমাদের সংসার। বাহ্যিক দিক থেকে দেখলে মনে হবে খুব সুখী একটা পরিবার, কিন্তু ঘরের চার দেয়ালের খবর কজন রাখে? সুমন মানুষ হিসাবে খারাপ না, কিন্তু ও বড্ড বেশি যান্ত্রিক। বিয়ের প্রথম ৬ মাস সব ঠিক ছিল, কিন্তু এরপর কাজের চাপে ও যেন আমাকে ভুলে যেতে শুরু করল। রাতে যখন ও বাড়ি ফেরে ক্লান্ত শরীরে খেয়ে দেই ঘুমিয়ে পড়ে। আমার যে একটা শরীর আছে, মন আছে, কিছু চাহিদা আছে, সেটা ওর মনেই থাকে না। অন্যদিকে আমার শ্বশুর রাশেদ সাহেব, বয়স ৫৫-র কোঠায় হলেও শরীরটা বেশ শক্তপোক্ত। রিটায়ার্ড সরকারি অফিসার, এখন বাড়িতেই থাকেন। শাশুড়িমা বাতের ব্যথায় প্রায়ই বিছানায় পড়ে থাকেন, ফলে সংসারের বা বাজারহাটের সব দায়িত্ব আব্বার, শ্বশুরের কাঁধেই। সুমনের উদাসীনতা আমাকে মানসিকভাবে খুব একা করে দিয়েছিল, আর এই একাকিত্বই হয়তো আমার জন্য কাল হয়ে দাঁড়াল। সেদিন ছিল শ্রাবণ মাসের এক প্রবল বর্ষণ মুখর দিন। সুমন অফিসের ট্যুরে ঢাকার বাইরে গেছে। শাশুড়িমা নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। বাড়িতে কাজের মেয়েটা আসেনি। আমি ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলাম, কিন্তু মন বসছিল না। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো বাড়ি অন্ধকারে ডুবে গেল। বাইরে তখন তুমুল ঝড়। আমি মোমবাতি খুঁজতে রান্নাঘরের দিকে পা বাড়ালাম। হঠাৎ আব্বার গলার আওয়াজ পেলাম, বৌমা, মোমবাতিটা কি ওখানেই? আমি চমকে উঠলাম। আব্বা কখন আমার পেছনে এসে দাঁড়িয়েছেন টেরই পাইনি। অন্ধকারের মধ্যে উনার উপস্থিতি আমাকে একটু নার্ভাস করে দিল। বললাম, হ্যাঁ বাবা, আমি খুঁজছি। মোমবাতিটা জ্বালানোর পর আব্বা বললেন, একটু আমার ঘরে এসো তো মা, আমার প্রেশারটা মনে হয় বেড়েছে, মেশিনটা খুঁজে পাচ্ছি না। আমি মোমবাতি হাতে আব্বার ঘরে গেলাম। আব্বা বিছানায় হেলান দিয়ে বসেছিলেন। উনার পরনে শুধু একটা লুঙ্গি আর পাতলা স্যান্ডো গেঞ্জি। গেঞ্জির ওপর দিয়ে উনার সুঠাম বুকের গড়ন বোঝা যাচ্ছিল। আমি প্রেশার মাপার মেশিন বের করে উনার হাতে বাঁধতে গেলাম। প্রেশার মাপার সময় আমার আঙুলগুলো অনিচ্ছাকৃতভাবে উনার হাতে স্পর্শ করছিল। আব্বা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। উনার সেই চাউনি সাধারণ শ্বশুরের মতো স্নেহমাখা ছিল না, সেখানে অন্য কিছু ছিল। এক আদিম ক্ষুধা যেন উকি দিচ্ছিল। প্রেশার মাপা শেষ করে আমি যখন মেশিনটা খুলতে যাব, আব্বা খপ করে আমার হাতটা ধরে ফেললেন। আমি বিদ্যুৎ স্পৃষ্টের মতো কেঁপে উঠলাম। বললাম, বাবা, কি করছেন? আব্বা হাতটা ছাড়লেন না, বরং আরেকটু শক্ত করে ধরলেন। উনার গলার স্বর ভারী শোনাল, সুমন কি তোমার যত্ন নেয় না মা? তোমাকে দেখলে আমার খুব মায়া হয়। এত সুন্দর একটা শরীর, এত যৌবন, সব কি এভাবে শুকিয়ে যাবে? উনার কথাগুলো আমার কানে তীরের মতো বিঁধল, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো আমি হাতটা ছাড়িয়ে নিতে পারলাম না। আমার শরীরের ভেতর এক অজানা শিহরণ বয়ে গেল। সুমনের অবহেলা আর একাকিত্ব আমাকে এতটাই গ্রাস করেছিল যে এই নিষিদ্ধ স্পর্শটুকুও আমার কাছে অমৃতের মতো মনে হতে লাগল। আব্বা আমার হাতটা টেনে আমাকে উনার কাছে নিয়ে এলেন। বিছানার এক পাশে আমি বসে পড়লাম। আব্বা আমার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বললেন, আমি জানি তোমার কষ্ট। সুমন তোমাকে সময় দেয় না, কিন্তু আমি আছি তো। তোমার শাশুড়ি তো আর সেই সুখ দিতে পারে না। আমরা দুজন যদি একে অপরের অভাবটা পূরণ করি, তাতে তো কারোর ক্ষতি নেই। আমি নিচু গলায় বললাম, বাবা, এটা পাপ, সমাজ জানলে? আব্বা আমার ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলেন, বললেন, সমাজ জানবে কেন? এটা চার দেয়ালের ভেতরের কথা। তাছাড়া তোমার বাবার চিকিৎসার জন্য যে টাকার দরকার, সুমন তো দেয়নি, আমি দেব, যত লাগে দেব। বিনিময়ে আমাকে একটু সঙ্গ দিতে হবে। রাজি?
এটা ছিল এক প্রকার ব্ল্যাকমেল, আবার এক প্রকার প্রলোভন। আমার বাবার হার্টে ব্লক ধরা পড়েছে, অপারেশনের জন্য অনেক টাকা দরকার। সুমন বলেছিল এখন টাকা নেই। আব্বা সেই দুর্বল জায়গাটাতেই আঘাত করলেন। একদিকে বাবার জীবন, অন্যদিকে আমার নৈতিকতা। আর কোথাও গভীরে ছিল আমার নিজের অবদমিত শারীরিক চাহিদা। বাইরে বাজ পড়ার বিকট শব্দে আমি কেঁপে উঠে আব্বার বুকের সাথে মিশে গেলাম। আব্বা সেই সুযোগটা নিলেন। উনি আমাকে দু হাতে জড়িয়ে ধরলেন। উনার শক্ত হাতের স্পর্শ আমার পিঠের ওপর দিয়ে নিচে নামতে লাগল। আমার বিবেক আমাকে বাধা দিচ্ছিল, কিন্তু শরীর যেন অবশ হয়ে আসছিল। উনার চোখের দিকে তাকিয়ে থাকার সময় আমার শরীরে কি যেন এক উত্তেজনার সৃষ্টি হল। আমি নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেললাম। আব্বা আমার কোমরে হাত দিয়ে আমাকে উনার শরীরের সাথে আরও নিবিড়ভাবে চেপে ধরলেন। উনার তপ্ত নিঃশ্বাস আমার ঘাড়ে গলায় আছড়ে পড়ছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আব্বা আমার চিবুক ধরে মুখটা তুলে ধরলেন। তারপর ওনার ঠোঁট আমার ঠোঁটের ওপর স্থাপন করলেন। সেই মুহূর্তে আমি ভুলে গেলাম উনি আমার শ্বশুর, আমি ভুলে গেলাম আমার স্বামী আছে। কেবল মনে হলো আমি একজন নারী আর উনি একজন পুরুষ। উনার বলিষ্ঠ স্পর্শে আমার শরীরের প্রতিটি লোমকূপ তাড়িয়ে গেল। উনি যখন আমার ব্লাউজের ওপর দিয়ে হাত বোলাতে লাগলেন, আমার ভেতর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আমি কোনো বাধা দিতে পারলাম না, বরং আমিও ওনার চুলে হাত ডুবিয়ে দিলাম। বাইরে ঝড়ের তাণ্ডব, আর ভেতরে আমাদের দুজনের শরীরের ঝড়, সব একাকার হয়ে গেল। সেদিন সেই বৃষ্টির দুপুরে আমাদের মধ্যে যা হয়েছিল তা কোনো সামাজিক সংজ্ঞায় পড়ে না, কিন্তু সেই নিষিদ্ধ সাপ একবার পাওয়ার পর আমরা কেউ আর থামতে পারিনি। এরপর থেকে সুযোগ পেলেই আমরা মিলিত হতাম। সুমন যখন অফিসে থাকত, শাশুড়ি যখন ঘুমাতেন, তখন আব্বা আর আমি মেতে উঠতাম আমাদের এই গোপন খেলায়। আজও এই সম্পর্ক চলছে। আমি জানি না এর শেষ কোথায়। মাঝে মাঝে খুব অপরাধবোধ হয়, আবার যখন আব্বার কাছে যাই সব ভুলে যাই। আমি কি ভুল করছি নাকি পরিস্থিতির শিকার? আপনারা বিচার করবেন। তবে একটা কথা বলি, অবহেলা মানুষকে অনেক নিচে নামিয়ে দিতে পারে, যা আমি নিজের জীবন দিয়ে বুঝলাম।